আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে হচ্ছে আমরা প্রাইমারি 2018 সালের দ্বিতীয় ধাপের গণিত অংশের প্রশ্ন সমাধান করে দিব। যদি এমনটা হয় প্রাইমারি বিগত 10 বছরের প্রশ্ন শুধুমাত্র গণিত অংশটা ব্যাখ্যা সহ শর্টকাট মেথড দিয়ে সমাধান করে দেওয়া ফ্রিতে, তাহলে কেমন হয়? আমাদের হচ্ছে এই পর্যায়ে টার্গেট এটাই। আমরা হচ্ছে বিগত 10 বছরের প্রাইমারি প্রশ্ন একদম গণিত অংশ যেটা শর্টকাট টেকনিক দিয়ে টাইপ ওয়াইজ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আমরা ইতিমধ্যে হচ্ছে 19-এ যে পরীক্ষাগুলো হয়েছে, তারপরে 24-এ যে পরীক্ষাগুলো হয়েছে, সব ধাপেরই হচ্ছে প্রশ্ন গণিত প্রশ্নের সমাধান আমরা আপলোড করে দিয়েছি। আপনারা ওই ক্লাসগুলো দেখে নেবেন। ওকে, আজকে হচ্ছে আমরা 2018 সালের দ্বিতীয় ধাপে যে প্রাইমারি পরীক্ষা হয়েছিল এটা হচ্ছে আমরা সমাধান করব। তার আগে একটা কথা বলে নেই, আপনারা যারা হচ্ছে প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, খাদ্য অধিদপ্তরের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য আমাদের একটা সুপার শর্ট সাজেশন রয়েছে। এটাকে সুপার শর্ট এর জন্য বলতেছি, আমাদের সাজেশনটা এতটাই শর্ট এবং এতটা গোছানো হাতে না পেলে বুঝবেন না। বিগত সালে যারা হচ্ছে আমাদের সাজেশন পড়ে হচ্ছে চাকরি নিয়েছেন, আপনারা বলতে পারবেন যে আমাদের সাজেশনটা কতটা গোছানো। পড়া যদি গোছানো হয় তাহলে পড়তে ভালো লাগে, ঠিক আছে? পড়া যখন দেখবেন আপনি পড়তে বসছেন, বুঝতেছেন, মাথায় ঢুকতেছে, একটা সিরিয়াল করা আছে, গুছানো আছে, তখন আপনাকে হচ্ছে পড়তে ভালো লাগবে। আমাদের সাজেশনটা কিন্তু অত্যন্ত গুছানো। যারা হচ্ছে অল্প সময়ে পড়ে শর্ট টাইমে ভালো একটা প্রস্তুতি নিতে চান, আপনাদের জন্য আমাদের সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে হচ্ছে আপনাদের ম্যাথ নিয়ে সবচেয়ে বেশি ভয় থাকে। আমাদের ম্যাথ পার্টটা হচ্ছে টাইপ ভিত্তিক। আমরা একটা টাইপ দিয়েছি, এই টাইপের হচ্ছে কী কী প্রশ্ন আসতে পারে ওইগুলো অ্যানালাইসিস করে, তারপরে হচ্ছে যত পরীক্ষা আছে সবগুলো প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা হচ্ছে টাইপ ভিত্তিক যে ম্যাথগুলো দিয়েছি একটা টাইপের, এই ম্যাথগুলো আপনি করেন, আপনাকে ম্যাথ নিয়ে আর ভয় করতে হবে না আশা করছি, ঠিক আছে? ম্যাথটা খুব সুন্দর করে শর্টকাট টেকনিক দিয়ে টাইপ ওয়াইজ দিয়ে দেওয়া আছে। ওকে, যাদের হচ্ছে প্রয়োজন হয় আমাদের ইনবক্স করে নিয়ে নেবেন। আমরা কিন্তু পিডিএফ দিচ্ছি, আমি আবারও বলছি, আমরা পিডিএফ দিচ্ছি, নট হার্ড কপি। আপনার বাসায় পৌঁছাবে না, এটা পিডিএফ। আপনি হচ্ছে টাকা পাঠানোর পরে হোয়াটসঅ্যাপে বা হচ্ছে গুগল ড্রাইভে অথবা মেসেঞ্জারে হচ্ছে পেয়ে যাবেন আমাদের সাজেশনটা, ঠিক আছে? আমরা পিডিএফ দিচ্ছি, পিডিএফ মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। আমি আবারও বলছি, আমাদের সাজেশনের পিডিএফ মূল্য হচ্ছে মাত্র 100 টাকা, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা শুরু করি। দেখেন, আচ্ছা, কোয়েশ্চেনটা ভালো করে পড়েন। আরেকটা কথা বলি, প্রাইমারিতে যে সমস্ত ম্যাথ আসে এটার জন্য হচ্ছে আপনার যে এত বেশি ম্যাথের জ্ঞান প্রয়োজন হয়, ব্যাপারটা ওরকম না। আপনি একটু নিজে বুদ্ধি কাটালে ম্যাথের যে হালকা নলেজ আছে ওইটা একটু কাজে লাগাইলেই আপনি এই টাইপের প্রশ্নগুলো খুব সহজে উত্তর করে ফেলতে পারবেন। দেখেন কি বলছে, একজন ক্রিকেটারের 10 ইনিংসের গড় রান হচ্ছে এত। ভালো করে দেখেন, এটা হচ্ছে একজন ক্রিকেটারের 10 ইনিংসের গড় রান, মানে 10টা ম্যাচ খেলে সে এত রান করছে না, এটা হচ্ছে তার গড় রান, ঠিক আছে? 10টা ম্যাচের যে টোটাল রানের গড় হচ্ছে এটা। 11তম ইনিংসে কত রান করে আউট হলো, সে সব মিলে তার গড় রান হবে হচ্ছে 50। প্রশ্নটা এখন আমি একটু মুখে বলে দিই, মানে একজন ক্রিকেটার সে 10টা ম্যাচ খেলছে, ওই 10 ম্যাচের গড় রান হচ্ছে এটা। আমার কাছে জানতে চাইছে 11তম ম্যাচে সে কত রান করছে তার, তাহলে 11 ম্যাচে টোটাল গড় রান হবে হচ্ছে 50। এটা হচ্ছে আনসার। তাহলে 10টা ইনিংসের গড় রান কত এত, তাহলে 10 ইনিংসের মোট রান কত? 10টা ইনিংসের মোট রান হচ্ছে 10 × 45.5, এটা না? তাহলে কত হবে? 45.5। তাহলে কত হবে? 455, তাই না? এই যে এই রানটা কয়টা ইনিংসের রান? 10টা ইনিংসের রান, ঠিক আছে? এই রানটা হচ্ছে 10টা ইনিংসের রান। তাহলে 11টা ইনিংসের রান কত? 11টা ইনিংসের গড় কত? 11টা ইনিংসের গড় হচ্ছে 50। তাহলে 11টা ইনিংসের রান কত হবে? 11 × 50, তাই না? 5 11 55 0। দেখেন, আমি আবারও বলি, এইটা হচ্ছে 10টা ইনিংসের রান আর এটা হচ্ছে 11টা ইনিংসের রান। আমার কাছে জানতে চাইছে 11তম ইনিংসে সে কত রান করছে। তাহলে আমি যদি 11টা ইনিংসের রান থেকে 10টা ইনিংসের রান বাদ দিয়ে দিই, তাহলে তো আমার 11তম ইনিংসের রানটা চলে আসতেছে, তাই না? তাহলে এই 11তম ইনিংসের রান থেকে আপনি হচ্ছে এই 10টা ইনিংসের রান বাদ দিয়ে দেন, কত আসবে দেখেন তো? 95। তার মানে সে 11তম ইনিংসে কত করছে? 95। এটা হচ্ছে আনসার। দেখেন, আমি আবারও বলছি, এই টাইপের অঙ্ক আপনি শর্টকাট দিয়েও করতে পারবেন না, ম্যাথের বেসিকটা কাজে লাগাতে হবে। এটা হচ্ছে 10টা ইনিংসের গড় রান, তাহলে এটা হচ্ছে তার মোট রান। এটা হচ্ছে 11টা ইনিংসের গড় রান, এটা হচ্ছে 11টা ইনিংসের মোট রান। আমাকে বলছে 11তম ইনিংসে কত করছে, তাহলে 11টা থেকে যদি 10টা ইনিংসের রান বাদ দিয়ে দিই তাহলে তো 11তম ইনিংসের রানটা চলে আসবে, ঠিক আছে? পরেরটা দেখেন। আচ্ছা, এই টাইপের ম্যাথ কিন্তু প্রাইমারিতে প্রচুর রিপিট হয়, ঠিক আছে? এর আগে আমি শর্টকাট বলে দিয়েছি, আজকেও আমি বলে দিচ্ছি। এই টাইপের শর্টকাটটা যেভাবে করবেন, যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো হচ্ছে আলাদা করে নিয়ে গুণ করবেন। এখানে কত আছে? 3, এখানে কত আছে? 3, তারপরে কত আছে? 3 3 3 বার গুণ দিলে কত হবে? 27, তাই না? 3 3 9, 3 9
27। তারপরে দেখবেন কত ঘর পড়ে, দশমিকের পরে কত ঘর আছে। এইখানে দশমিকের পরে কত ঘর? 1 ঘর। এইখানে দশমিকের পরে 2 ঘর। এখানে দশমিকের পরে 3 ঘর। টোটাল কয় ঘর? 1 আর 2 3, 3 3 6। তাহলে আপনি টোটাল 6 ঘর আগে দশমিকটা দিয়ে দেবেন, তাহলে আপনার আনসারটা হয়ে যাবে। এখানে 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর। এই যে আমি 6 ঘর আগে দশমিক দিয়ে দিছি, এটাই হচ্ছে আমার এটার গুণফল। বুঝতে পারছেন কীভাবে করবেন? জাস্ট হচ্ছে নর্মালি আপনি এই সংখ্যাগুলো নিয়ে আগে গুণ করবেন, তারপরে দেখবেন দশমিকের পরে কত ঘর, টোটাল তত ঘর আগে আপনি শূন্যটা দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। তাহলে আনসার কত হবে? এটা 4টা 0 2 7। হ্যাঁ, এটা আনসার। নেক্সট। আচ্ছা, এই টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর রিপিট হয়, ঠিক আছে? দেখেন কি বলছে, একটি কলম ও একটি বইয়ের মূল্য হচ্ছে একাত্রে 95 টাকা। একটি কলম ও একটি বইয়ের মূল্য টোটাল হচ্ছে তাদের দাম হচ্ছে 95 টাকা। এখন বলছে কলমের মূল্য 15 টাকা বেশি ও বইয়ের মূল্য 14 টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। আমার কাছে জানতে চাইছে তাহলে বইটার মূল্য কত। প্রশ্ন দেখে হচ্ছে একটু ঘাবড়াই যেতে পারেন যে কত বড় ডাক, তাই না? যে আমি যদি সামনের দিকে পড়ি পিছনের দিকে ভুলে যাই, এমনটা মনে হয়, ঠিক আছে? কিন্তু আপনি নোট করে পড়বেন, এটা যতটা আপনার কাছে কঠিন মনে হচ্ছে ততটাই সহজ অঙ্কটা। আমি করাই দিচ্ছি, দেখেন। আপনি প্রথমে ধরে নেন, ঠিক আছে? ধরেন কলমের মূল্য ধরেন হচ্ছে এক্স আর বই ধরেন হচ্ছে ওয়াই, ঠিক আছে? ভালো কথা। আপনাকে বলছে কলম ও বইয়ের মূল্য একত্রে 95 টাকা। তাহলে কলম যদি এক্স হয়, বই যদি ওয়াই হয়, তাহলে আপনি লিখতে পারেন না যে এক্স ওয়াই টোটাল হচ্ছে 95 টাকা? বলতে পারেন কিনা বলেন, তাই না? আচ্ছা, তারপরে আসেন দ্বিতীয় শর্ত মতে। এটা হচ্ছে একটা প্রথম শর্ত মতে। এবার দ্বিতীয় শর্ততে আসেন। দ্বিতীয় শর্তে কি বলছে? কলমটির মূল্য 15 টাকা বেশি। কলমের মূল্য কত? এক্স। এইটার মূল্য হচ্ছে 15 টাকা বেশি। আর বইটির মূল্য 14 টাকা কম। বইয়ের মূল্য হচ্ছে ওয়াই, বইয়ের মূল্য হবে কত? 14 টাকা কম। যদি এটা হয় তাহলে বলছে কলমের মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হবে। এইটা হচ্ছে বইয়ের মূল্য, বইয়ের মূল্যের কত গুণ হবে? দ্বিগুণ। এটা হচ্ছে আমার দ্বিতীয় শর্ত। আপনি হচ্ছে কোয়েশ্চেন পড়বেন আর হচ্ছে লিখবেন। হ্যাঁ, একটু প্র্যাকটিস করলে দেখবেন যে এই টাইপের অঙ্কগুলো একদম ঠোঁটস্থ হয়ে গেছে। যে কোনো টাইপের ম্যাথ আসুক এই টাইপের আপনি ইজিলি উত্তর করে ফেলতে পারবেন, ঠিক আছে? ফাইন। এখান থেকে হচ্ছে এক্স সমান কি লেখা যায়? এখান থেকে এক্স সমান লেখা যায় হচ্ছে 95 মাইনাস হয়, তাই না? তাহলে এই ইকুয়েশনে এক্সের মানটা বসায় দেন, দেখেন তো কত আসে। এক্সের মান কত? 95 মাইনাস হয়, তাই না? তাহলে এখানে বসায় দেন 95 মাইনাস ওয়াই প্লাস হচ্ছে 15। আর এখানে কি লেখা যায়? 2y মাইনাস হচ্ছে 14 দোকানে কত? 28, তাই না? ভালো কথা। তাহলে এইটাকে এই পাশে নিয়ে আসেন, এটাকে এই পাশে নিয়ে যান। 2y মাইনাস 28 ইকুয়াল হচ্ছে 95 মাইনাস ওয়াই প্লাস 15, বা মাইনাস ওই পাশে চলে আসলেও কী হতে হবে? প্লাস হয়। 95 প্লাস 15 মাইনাস 28, এই পাশে চলে আসলে প্লাস 28। নর্মাল বীজগণিত করতেছি, হ্যাঁ। 3y, এটা যোগ করলে কত আসবে? 8 5 13, 13 আর 5 18, 8 হাতের আছে 1 3 4 4 আর 9 13, 138। তাহলে 3y যদি 138 হয় তাহলে y ইকুয়াল কত হবে? 3 দিয়ে ভাগ দিলেই হবে, তাই না? 3 দিয়ে ভাগ দিলে কত হবে? 3 4 12, 3 6 18 46। আমার কাছে কি জানতে চাইছে? বইয়ের মূল্য। বইয়ের মূল্য কি ধরছিলাম? y এর মান কত পাইছি? 46। তার মানে আনসার কত হবে? 46। এখন যদি এখানে বলতো যে কলমের মূল্য কত, তাহলে কলমের মূল্য জাস্ট হচ্ছে আপনি কি করতেন? এই ইকুয়েশানে, এই যে এই ইকুয়েশানে আপনি হচ্ছে জাস্ট বইয়ের মূল্যটা বসাই দিতেন, তাহলে আপনার কলমের মূল্যটা চলে আসতো। যেহেতু আমার কাছে বইয়ের মূল্য চাইছে, আরও আগে দিকে যাওয়া দরকার নেই। বুঝতে পারছেন? ওকে। বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27 40 ও 65-কে ভাগ করলে যথাক্রমে 3 4 ও 5 ভাগশেষ থাকবে? এটা আপনি দুইটা নিয়মে করতে পারেন। আমি আপনাকে দুইটা নিয়মে দেখে দেবো। একটা নিয়ম হচ্ছে নর্মাল মেথড, যে আপনি আপনার বেসিকটাকে কাজে লাগাবেন। যেহেতু বলছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, এখানে 4টা সংখ্যা আছে, কোন সংখ্যা দ্বারা এই সংখ্যাগুলোকে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 3 4 ও 5 ভাগশেষ থাকবে। তাহলে আপনি একটা একটা করে টেক্সট করে দেখতে পারেন, যে আপনি 12 দিয়ে এই প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করে দেখবেন যে ভাগশেষ এগুলো আসে কি না। যদি আসে এটাই আনসার। এটা হচ্ছে একটা মেথড, হ্যাঁ। এই বেসিক মেথড দিয়েও করতে পারেন। যেমন প্রথম সংখ্যা কত? প্রথম সংখ্যা হচ্ছে 27। 27কে যদি হচ্ছে আপনি 12 দিয়ে ভাগ করেন তাহলে কত আসবে? 12 দোকানে কত? 24। ভাগশেষ কত আসতেছে? 3। আবার 40কে যদি আপনি 12 দিয়ে ভাগ দেন কত আসবে? 3 12 36। ভাগশেষ কত আসতেছে? 4।
আবার 65-কে যদি হচ্ছে আপনি 12 দিয়ে ভাগ করেন কত আসবে, 5 12 60, ভাগশেষ কত আসতেছে 5। তার মানে দেখেন ভাগশেষ কিন্তু মিলে গেছে। ভাগশেষ কত আসার কথা ছিল, 3 4 5, এই যে দেখেন 3 4 5 ঠিকই আসছে। তার মানে আনসার হচ্ছে 12। এটা হচ্ছে অপশন চেক করে করা। যদি 12 দিয়ে না আসতো তাহলে আমি 16 দিয়ে চেক করতাম, 16 দিয়ে না আসলে 14 দিয়ে চেক করতাম, এরকম। এটা হচ্ছে অপশন দিয়ে চেক করা। আরেকটা মেথড হচ্ছে গসাগু বের করে করা। কিভাবে? প্রথমে আপনাকে যেটা করতে হবে, ভাগশেষ যেটা আছে এটা বাদ দিতে হবে, ঠিক আছে? ভাগশেষটা বাদ দিতে হবে। যেমন 27 থেকে 3 চলে গেলে কত থাকবে, 27 থেকে 3 চলে গেলে 24, 40 আর ভাগশেষ কত 4, 40 থেকে 4 চলে গেলে হচ্ছে 36, আর 65-র ভাগশেষ হচ্ছে 5, 65 থেকে 5 চলে গেলে হচ্ছে 60। এবার এই সংখ্যাগুলোর গসাগু বের করবেন। কি বের করবেন? গসাগু। তাহলে আপনার আনসারটা চলে আসবে। তাহলে 24, 36, 60 এদের গসাগু কত দেখেন তো, 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 12 দোকানে 24, 18 দোকানে 36, 30 দোকানে 60। আবার যদি 2 দিয়ে ভাগ করেন, 6 দোকানে 12, 9 দোকানে 18, 15 দোকানে 30, তাই না? এবার কি দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, তাহলে কত হবে, 3 দোকানে 6, 3 তিরিকে 9, 3 পাঁচে কত হবে 15, তাই না? এই তো এটা হচ্ছে আমাদের আনসার। এই যে এটা হচ্ছে আমাদের আনসার, 2 2 3। গসাগু কত আসছে, 2 2 3, তাই না? 2 দোকানে 4, 3 4 12, এই হচ্ছে আমার আনসার। আপনি চাইলে এইভাবে গসাগু বের করে করতে পারেন। অনেকের মনে প্রশ্ন হতে পারে, আপনি ভাইয়া ভাগশেষ কোনো বাদ দিয়েছেন। আপনি যখন হচ্ছে ওই সংখ্যাটা বের করতে চাবেন অবশ্যই ভাগশেষটা বাদ দিতে হবে, তাই না? মনে রাখবেন ভাগশেষ বাদ দিতে হবে, তার মানে আনসার কত হবে 12। নেক্সট দেখেন, যে এটা আরেকটা টাইপের অঙ্ক, প্রচুর রিপিট হয়। বলছে কোনো সংখ্যার 40%-এর সাথে 45 যোগ করলে যোগফল যদি ওই সংখ্যাটাই হয় তাহলে সংখ্যাটা কত? আপনি ডাক করে এভাবে বুঝবেন না, আপনি ডাক পড়বেন আর লিখবেন, তাহলে বুঝে যাবেন। বলছে কোনো সংখ্যার, আমি ধরে নিলাম এক সংখ্যার 40%-এর সাথে, এইটার 40% সাথে 45 যোগ করলে, যোগ করলাম 45, যোগফল যদি ওই সংখ্যায় হয়, যোগফল ওই সংখ্যা মানে যেই সংখ্যা আমি ধরছিলাম, এই যে আমার হয়ে গেল, তাহলে বলছে সংখ্যাটা কত, মানে বলছে এক্সের মান কত। খুবই নর্মাল। এবার এটাকে ক্যালকুলেট করবেন, যত আসবে তত আনসার। যারা বুঝেন না আমি আবারও বলছি। বলছে কোনো সংখ্যার, আমি ধরলাম এক সংখ্যার 40%-এর সাথে, এই যে 40%, 45 যোগ করলে, যে 45 যোগ করলাম, বলছে সংখ্যাটা কত হবে, ওই সংখ্যায় হবে। যেহেতু আমি সংখ্যাটা এক্স ধরছিলাম, ওই সংখ্যাটা যোগফলটা এক্সই হবে। ফাইন। এবার আপনি এক্সের মানটা এখান থেকে বের করে ফেলেন। এটা কত লেখা যায়, 40x/100 প্লাস হচ্ছে 45 ইকুয়াল হচ্ছে এক্স, কত লেখা যায় 100, 40x প্লাস কত লেখা যায় 4500 ইকুয়াল এক্স। ক্রস মাল্টিপ্লাই করলে কত হবে, ক্রস মাল্টিপ্লাই করলে হবে হচ্ছে 100x ইকুয়াল হচ্ছে 40x প্লাস হচ্ছে 4500, তাহলে 60x ইকুয়াল লেখা যায় হচ্ছে 4500। তাহলে x ইকুয়াল 60 দিয়ে ভাগ দিলে কত আসবে, 60 দিয়ে ভাগ দিলে কত আসবে, 6 দিয়ে আসবে কত, 5 6 30, 6 6 36, 6 7 42, 3 30, 5 6 30, 5 6 30, 75 আসবে এক্সের মান, ঠিক আছে? এই এখন যদি আপনি বলেন ভাই এটা কেমনে করে ফেললেন, এইগুলো তো অ্যাটলিস্ট আপনাদের জানার কথা, এজ এ চাকরি প্রত্যাশী, তাই না? 60x ইকুয়াল যদি 45 হয় তাহলে x ইকুয়াল কত হবে, 45/60, 60 দিয়ে ভাগ করে দিলে যেটা আসবে এটাই আনসার, ঠিক আছে? নেক্সট দেখেন, আচ্ছা খুবই সুন্দর একটা প্রশ্ন। 2% হার সুদে 100 টাকার 3 বছরের সুদ অপেক্ষা 3% হার সুদে ওই টাকার 3 বছরের সুদ কত? জিনিসটা একটু কঠিন লাগতেছে, তাই না? খুবই সহজ। দেখেন, আপনি প্রথমে হচ্ছে 2% হার সুদে 100 টাকা 3 বছরের সুদ, এটা বের করবেন। তারপরে 3% হার সুদে ওই টাকার 3 বছরের সুদ বের করবেন। পরে দেখবেন কত বেশি, এটা থেকে এটা বাদ দিয়ে দিবেন, তাহলে কত বেশিটা বার হয়ে যাবে। বুঝেন নাই? মানে প্রশ্নটা এরকম, আমার কাছে আছে 70 টাকা, আপনার কাছে আছে 40 টাকা, তাহলে আপনার আমার কত বেশি, 70 থেকে 40 বাদ দিয়ে দিবেন, আনসার হয়ে যাবে, ঠিক আছে? আপনি হচ্ছে 2% হার সুদে 100 টাকা 3 বছরের সুদ বের করবেন, 3 বছর হারে 100 টাকার 3 বছরের সুদ বের করবেন, তাহলে যে দুইটা রেজাল্ট আসবে বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দিবেন, তাহলে কত টাকা বেশি এটা বের হয়ে যাবে, তাই না? আচ্ছা, সুদ নির্ণয় করার সূত্র কি মনে আছে? I ইকুয়াল PNR/100, তাই না? এখানে কার পরিচয় কি মনে আছে কি আমাদের? তবু একটু লিখে দিই। আই হচ্ছে ইন্টারেস্ট মানে সুদ বা মুনাফা যাই বলেন, পি হচ্ছে আসল বা মূলধন, আসল বা হচ্ছে মূলধন, এন হচ্ছে কি সময় মানে কত বছর, আর হচ্ছে কি সুদের হার, ঠিক আছে, বা শতকরা হার যাই বলেন, ঠিক আছে? ফাইন। এই তো, তাহলে প্রথমে আমাকে কি বের করতে বলছে, 3 বছরের সুদ বের করতে হবে, তাই না? মানে আয়ের মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে আয়ের মান বের করেন, পি মানে আসল, আসল কয় টাকা, 100 টাকা,
এন মানে সময়, কত বছরের সুদ? 3 বছরের সুদ। আর মানে কি? আর মানে হচ্ছে সুদের হার। সুদের হার কত? 2%। এই তো ক্যালকুলেট করেন, দেখেন তো কত আসে। 100 100 কাটা 3 দোকানে 6, ঠিক আছে। তার মানে সুদ কয় টাকা আসে? 6 টাকা। এটা হচ্ছে প্রথমটার জন্য। আবার দ্বিতীয়টার জন্য বের করেন, সেম সূত্র। আই গেল আমরা কি জানি, পি এন আর ডিভাইডেড বাই হচ্ছে 100, তাই না? ফাইন। পি এর মান কত? আসল কত? বলছে ওই টাকা, তার মানে ওই টাকাই হবে, 100 টাকাই হবে। এর মানে সময়, কত বছর? 3 বছর। আর মানে হচ্ছে সুদের হার। সুদের হার কত? 3%। এই যে দেখেন 3% হার সুদে। তাহলে এখানে কত হবে? 3 ডিভাইড বাই 100। 100 100 কাটা 3 থেকে কত? 9। তার মানে এটা আসছে হচ্ছে 9 টাকা, এটা 6 টাকা। তাহলে 9 থেকে 6 বাদ দিয়ে দেন, কত হবে? 3 টাকা। বুঝতে পারছেন? এই টাইপটাও প্রশ্ন প্রচুর রিপিট হয়, দেখছেন। আমি যেটা বলি আপনাদেরকে ক্লাসে বারবার, সেটা হচ্ছে প্রাইমারিতে দেখবেন যে প্রচুর রিপিটেড কোয়েশ্চেন নিয়ে আসে। আপনি যদি হচ্ছে খাদ্য অধিদপ্তরের প্রশ্ন, শিক্ষক নিবন্ধনের প্রশ্ন, বিসিএস এর কিছু হালকা পাতলা, এত কঠিনগুলোতে যাওয়া দরকার নেই। প্রাইমারিতে এত কঠিন প্রশ্ন আসেন, ওইগুলো যদি আপনি বুঝতে প্রশ্ন টাইপ ভিত্তিক ভালো করে সমাধান করতে পারেন, আপনাকে ম্যাথ নিয়ে আটকাতে হবে না, আটকাতে কেউ পারবে না, ঠিক আছে। এই জন্য কিন্তু আমাদের এই উদ্যোগটা, আমরা হচ্ছে প্রাইমারি বিগত 10 বছরের প্রশ্ন আপনাদেরকে একদম ফ্রিতে সমাধান করে দিব, ঠিক আছে। দেখেন কি বলছে। একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে 2700 চকলেট বিতরণ করা হলো। একটা ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে এতগুলা চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যার 3 গুণ পরিমাণ চকলেট পেলে তাহলে ক্লাসে কতজন শিক্ষার্থী ছিল? আমাকে এটা বের করতে বলছে। যখন এই টাইপের ম্যাথ দেখবেন যে যতজন ছিল তত গুণ টাকা দিল, যা আপনাদের হচ্ছে একটা ক্লাব আছে, ক্লাবের যতজন সদস্য তত গুণ টাকা দিয়েছে, বা ক্লাসের শিক্ষার্থী এতজন, যতজন শিক্ষার্থী তত গুণ, যদি এই টাইপের কোনো কিছু বোঝাই, তাহলে আপনারা যেটা করবেন, এক্স স্কোয়ারের সাথে যত গুণ বলবে তত গুণ করে দিবেন। কত গুণ বলছে? 3 গুণ। এই এক্স স্কোয়ারের সাথে 3 গুণ করে দিবেন। শর্টকাটটা মনে থাকবে আপনাদের। আমি আবারও বলছি, যদি এই টাইপের ম্যাথ দেখেন যে যতজন থাকবে তত গুণ কিছু বুঝাই, তখন এক্স স্কোয়ারের সাথে তত গুণ করে দিবেন। কত গুণ বলছে? 3 গুণ। এই যে এক্স স্কোয়ারের সাথে 3 গুণ করে দিলাম, সমান হবে হচ্ছে যে ভ্যালুটা হয়, কত হয়? 2700, ঠিক আছে। এই তো হয়ে গেল আপনার আনসার। এবার এখান থেকে এক্স এর মান বের করলেই এটা আমার শিক্ষার্থীর সংখ্যা চলে আসবে, ঠিক আছে। তাহলে দেখেন তো কত আসে। এক্স স্কোয়ার ইকুয়াল এখানে কত আসবে? 900। 3 দিয়ে ভাগ করলে এটাকে রুট করে দিলেও কত হবে? 30, তাই না? তার মানে কত আসবে? 30। তার মানে শিক্ষার্থীর সংখ্যা ছিল হচ্ছে 30। খুবই মজা, তাই না? এটা দেখেন কি বলছে, এই যে ছাত্রাবাসের অঙ্ক চলে আসছে। এই টাইপের অঙ্ক বিশেষ করে বিসিএসে আসে, তবে প্রাইমারিতে শিক্ষক নিবন্ধনে খুব কম আসে এই টাইপের প্রশ্ন। দেখেন সহজ। কোনো ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে। নোট করেন, 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে। বলছে 5 দিন পর আরও 10 জন ছাত্র আইছে। এখন আমাকে বলছে যে অবশিষ্ট খাবার আছে, এইটা এখন কতদিন চলবে? আপনারা মনে করেন, আপনি মেসে থাকেন না, মনে করেন হচ্ছে আপনাদের এখানে যেই খাবার আছে, আপনারা মেসে থাকেন হচ্ছে 40 জন, ঠিক আছে। ওইভাবে চিন্তা করেন, 40 জন আছেন, 40 জনের হচ্ছে 1 মাসের খাবার আছে, 30 দিনের খাবার একসাথে বাজার করে ফেলছেন, ঠিক আছে। এখন মনে করেন 5 দিন পর আপনাদের মেসে আরও 10 জন মানুষ আসছে। এখন ওই খাবারটা তাহলে কয় দিন যাবে? অবশ্যই 30 দিনের চেয়ে কম যাবে। কেমনে করবেন আমি বলে দিচ্ছি, দেখেন। 40 জনের খাবার ছিল কয় দিনের? 30 দিনের খাবার ছিল, তাই না? ভালো করে দেখেন, 30 দিন থেকে আমাকে এখন ক্যালকুলেট করতে হবে হচ্ছে 5 দিন পরে, কারণ এই 10 জন ছাত্র আসছে কিন্তু 5 দিন পরে, তাই না? তাহলে 5 দিন যদি আমি এখান থেকে বাদ দিই, তাহলে কত হবে? 25 দিন, ঠিক আছে। এই 25 দিনের খাবার কয়জনে খাবে বলেন তো? এই যে 40-এর পরে যে আরও 10 জন আসলো, 50 জন, 50 জন খাবে হচ্ছে 25 দিন। আমাকে এটার জন্য হচ্ছে বের করতে হবে, তাহলে কতদিন চলবে এটা বের করতে হবে। তাহলে 40 জন খাইতে পারে হচ্ছে 25 দিনে, একজন খাইতে পারে কত? একজন খাইলে আরও সময় বেশি লাগবে। বেশি হলে আমরা কি করি? গুণ করি। তাহলে 25-এর সাথে 40 গুণ করে দেন। এবার আমাকে বের করতে হবে 50 জনের জন্য, তাহলে 50-এর জন্য কম হবে, কম হলে ভাগ হবে। বুঝতে পারছেন? 25 দুগুণে 50, 20 দুগুণে 40, তার মানে ওই খাবারটা যাবে হচ্ছে 20 দিন, যদি আরও 5 দিন পরে আরও 10 জন আসে ছাত্র। বুঝতে পারছেন? তারা বুঝেন না, আমি আবারও বলি। আপনি প্রথম 30 দিন খাইতে পারতেন 40 জন মিল্লা, আমাকে বলছে 5 দিন পরে, তাহলে এখান থেকে 5 দিন বাদ দিয়ে দেন, 30 থেকে 5 চলে গেলে 25 দিন। তার মানে 40 দিন ছাত্র কিন্তু 25 দিনের খাবার আছে। কিন্তু আমাকে বলছে 50 জন ছাত্র যদি এই 25 দিনের খাবার খায়, তাহলে কয় দিন যাবে? 50 জন ছাত্র মিলে খাবে, তাহলে দিনটা অবশ্যই আরও কম লাগবে, তাই না? তাহলে আমি 40-এর জন্য বললাম 25 দিন, একজনের জন্য কত? 50 জনের কত? আনসার চলে আসলো।
প্রশ্নটা ভালো করে পড়েন। বলছে কোনো ত্রিভুজের 3টি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ 3টি কোণের পরিমাণ কত ডিগ্রি। দেখেন এইটা মনে করেন এক ত্রিভুজ, ঠিক আছে, এই ত্রিভুজের 3টে বাহু বর্ধিত করেন, এইটা দিক দিয়ে বর্ধিত করেন, এইটা দিক দিয়ে বর্ধিত করেন, আর এটা দিক দিয়ে বর্ধিত করেন। একটু ভালো করে চিন্তা করেন, যদি বর্ধিত করেন, হ্যাঁ নর্মালি চিন্তা করতে হবে, কিন্তু এখানে কিন্তু মুখস্থের কোনো কিছু নয়, আপনি চিন্তা করলে আপনি আনসার পেয়ে যাবেন। হ্যাঁ এটাকে এই দিক দিয়ে বর্ধিত করেন, ঠিক আছে, বর্ধিত করলেন, ফাইন, 3টা বাহুকে আমি 3 দিকে বর্ধিত করলাম। এখন বলছে বহিস্থ 3টি কোণের পরিমাণ কত ডিগ্রি। বহিস্থ কোণ কোনটা? ভিতরে যেটা আছে এটা হচ্ছে ভাই অন্তস্থ কোণ, আর এইটা হচ্ছে ভাই আমার বহিস্থ কোণ। বুঝতে পারছেন? এইটা হচ্ছে আমার অন্তস্থ কোণ, এটা হচ্ছে আমার বহিস্থ কোণ, এটা আমার অন্তস্থ কোণ, এটা হচ্ছে আমার বহিস্থ কোণ, ঠিক আছে। এবার নর্মালি আসেন, এইখানে কত ডিগ্রি ভাই? এইখানে হচ্ছে 180 ডিগ্রি, তাই না? এইখানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। এইখানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। ভাইয়া আপনি তো অন্তস্থ বহিস্থ দুইটাই যোগ করে দিলেন, আমাকে তো ভাই অন্তস্থ যোগ করতে বলে নাই, আমাকে বলছে বহিস্থ 3টা গুণের যোগফল কত। এই যে বহিস্থ যোগফল, এই যে এইটা হচ্ছে ভাই আমার বহিস্থ, হ্যাঁ এইটা হচ্ছে আমার বহিস্থ, এই যে এইটা হচ্ছে আমার বহিস্থ, এই বহিস্থ গুণের যোগফল কত। আপনি তো অন্তস্থ বহিস্থ নিয়ে নিয়েছেন, সমস্যা নাই, আমি অন্তস্থ বহিস্থ নিয়ে নিয়েছি, এইখান থেকে আপনি অন্তস্থটা বাদ দিয়ে দেন। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180, মানে এই যে এই কোণ, এই কোণ, এই কোণ, এই 3টা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। অন্তস্থ কোণের সমষ্টিটা বাদ দিয়ে দেন, তাহলে তো আপনার হচ্ছে বহিস্থ কোণটা চলে আসবে, তাই না? তাহলে 180 180 কত থাকবে? 360। তার মানে বহিস্থ 3টা কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি। খুবই মজা, তাই না বলেন? নেক্সট, এটা সবাই পারবেন, বীজগণিতের একটা খুবই নর্মাল ম্যাথ। বলছে এই এক্সপ্রেশন পরস্পর সমান হলে এক্স এর মান কত। দেখেন তো কত আসে এক্স এর মান? 5x ডিভাইডেড বাই 6 প্লাস 3, এখানে হচ্ছে x/3 প্লাস হচ্ছে 10। ক্যালকুলেট করেন, দেখেন তো কত আসে? 6 কত আসবে? 5x প্লাস হচ্ছে 18, 3 3x প্লাস 30। এবার ক্রস মাল্টিপ্লাই করেন, কত আসবে? 300 কত আসতেছে? 18x, 6 30 180, 3 5 15x, 3 18 54। তাহলে 18x মাইনাস 15x সমান হচ্ছে 54 মাইনাস 180। আমরা কি কোথাও ভুল করিয়াছি? মাইনাস আসতেছে কেন? রেজাল্ট কেন মাইনাস আসতেছে? আমরা কি কোথাও ভুল করছি? 6 30 কত? 180, ঠিকই তো আছে। 5x প্লাস হচ্ছে 18, 3 5 15, 3 18 54, ঠিক আছে। 18x 6 318 180 প্লাস 180 হয়ে চলে আসলে তো মাইনাস 180 হবে। 18x থেকে 15 থাকলে 3x, রেজাল্ট তো মাইনাসের না। আচ্ছা এখানে হয়তো কোয়েশ্চেনটা কোথাও ভুল আছে, হ্যাঁ কোয়েশ্চেনে কোথাও ভুল আছে, যে এখানে হচ্ছে আমাদের রেজাল্টটা মাইনাস আসতেছে, বাট এটার নিয়ম হচ্ছে এইটা, ঠিক আছে। এই নিয়মে গিয়ে আপনি শুধু এখন এক্স এর মানটা বাইর করে দিবেন, ঠিক আছে। হয়তো বা কোয়েশ্চেনে কোথাও ভুল আছে, হয়তো বা এখানে 30 হইতো, 30 হইলে আবার মিলতেও পারে, হ্যাঁ কোয়েশ্চেন হয়তো লিখতে কোথাও ভুল করছে, যে টাইপ করছে সে হয়তো ভুল করছে কোথাও, রেজাল্ট কেন ঋণাত্মক চলে আসতেছে। আচ্ছা আমরা পরে দেখি। এখানে বলছে ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের 60% পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এই প্রশ্নটা, এই টাইপের প্রশ্ন বিসিএসেও আসছে, ঠিক আছে। আমি শর্টকাট মেথড দিয়ে করে দেবো, আগে প্রশ্নটা পড়েন। ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের 60% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 7500 ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল এটা আমাকে বের করতে হবে, মানে টোটাল ভোটারের সংখ্যা কতজন, ঠিক আছে। কোয়েশনটা যারা বুঝেন না আমি বুঝিয়ে দিচ্ছি। একটা এলাকায় নির্বাচন চলতেছে, নির্বাচনে প্রার্থী হচ্ছে 2 জন, ঠিক আছে। একজন পাইছে হচ্ছে 60% ভোট। তাহলে ভাই একজন প্রার্থী যদি 60% ভোট পায়, তাহলে আরেকজন প্রার্থী কত পাইছে? 40%, রাইট। টোটাল ভোট তো আমার 100%। একজন যদি 60% পায়, আরেকজন কত পাবে? 40% ভোট পাবে। বলছে যে আরেক প্রতিদ্বন্দ্বী ছিল তার অপেক্ষায় সে 7500 ভোট বেশি পাইছে। এই দুইটার মধ্যে গ্যাপ কত দেখেন তো? 60% আর 40% গ্যাপ কত? 20%। মানে যে জিতছে সে তো ভাই 20% ভোট বেশি পাওয়া যাচ্ছে, কিন্তু এইখানে ডিরেক্ট 20% বলে না, এখানে বলে দিচ্ছে যে 7500 ভোট বেশি পাইছে। তার মানে আমি বলতে পারি না যে এই 20% সমান হচ্ছে 7500 ভোট। এই 20% 7500 ভোট, তাহলে আপনার এখান থেকে যদি আপনি 1%-এর জন্য বের করে ফেলেন, তাহলে আপনার টোটাল ভোটার উপস্থিত কতজন ছিল এটা আপনার জিনিসটা বের হয়ে যাবে। বুঝতে পারছেন? যারা বুঝেন না আমি আরও ভালো করে বুঝাই দিই।
দুইজন প্রার্থী, একজন পাইছে 60% ভোট, তাহলে আরেকজন কত পাইছে 40%, এটা কি আমাকে বলে দিতে হবে? না, টোটাল ভোট হচ্ছে 100%, একজন যদি 60 পায় আরেকজন 40% পাবে, তাহলে তাদের মধ্যে পার্থক্য কত? 20%। তাহলে যে পাস করছে সে তার তুলনায় 20% ভোট বেশি পাইছে, কিন্তু আমাকে বলে দিচ্ছে যে পাস করতে সে 7000 ভোট বেশি পাইছে, তার মানে আমি বলতে পারি না এই 20% সমান হচ্ছে 7500। বুঝতে পারছেন? তার মানে আমি কি বলতে পারি যে 20% বা 20% বলা যায় কথা, 20/100 বলা যায় কথা, 20/100 ভোট কত? 7500, তাই না? তাহলে একের জন্য কত? এটা এই পাশে আসলে কি হয়ে যাবে? উল্টে যাবে, তাই না? 20/100 হয়ে যাবে কি 100/20। এইটাকে ক্যালকুলেট করলে যত আসবে এটাই হচ্ছে মোট ভোটারের সংখ্যা। দেখেন তো কত আসে, 0 0 কাটা, 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে 75 গুণ দেন, তাহলে কত আসবে দেখেন তো? 5 5 25 5, হাতের আছে কত? 2, 5 7 35 আর 2 37, 375, 0 0। এই যে এটা হচ্ছে মোট ভোটারের সংখ্যা। শর্টকাটটা বুঝতে পারছেন? আপনি যেটা করবেন শর্টকাটটা আমি বলে দিই, আরও শর্টকাট বলে দিই, আপনার এত ক্যালকুলেশনের দরকার নেই। এই টাইপের মেথড আপনি শর্টকাট দিয়ে যেভাবে করবেন, প্রথমে হচ্ছে আপনি পার্থক্যটা বের করবেন। হ্যাঁ, যেহেতু একজন পাইছে 60% আর একজন কত পাবে 40%, পার্থক্য হচ্ছে 20%, তাহলে বলে দিবেন যে 20% সমান হচ্ছে এত, একের জন্য কত, শেষ আনসার। এই প্রশ্নটা কিন্তু 24-এও আসছে, 18-তেও রিপিট হয়েছে, মানে 18-তে আসছিল 24-এ রিপিট হয়েছে, ঠিক আছে? 20 ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে 2 ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের 2/3 হয়। এখন আমাকে বলছে ছোট অংশের দৈর্ঘ্য বলো। ছোট অংশের দৈর্ঘ্য বলো, বড় অংশের দৈর্ঘ্য বলো, আপনি ইজিলি বের করতে পারবেন। ধরে নেন বাসটার, এইটা হচ্ছে বাস, হ্যাঁ, কত ফুট? টোটাল 20 ফুট, ঠিক আছে? বড় অংশ যদি x হয় তাহলে ছোট অংশ কত হবে? 2x/3, তাই না? যেহেতু বলছে ছোট বড় অংশের 2/3, তাহলে বড় অংশ যদি x হয় ছোট অংশ কত হবে? 2x/3। এই টোটালটার সমান কত ফুট? 20 ফুট। তার মানে আমি বলতে পারি না যে x প্লাস 2x/3 ইকুয়াল হচ্ছে 20। এবার এখান থেকে x এর মান বের করে ফেলেন, কত আসে দেখেন তো? 3x প্লাস 2x ইকুয়াল হচ্ছে 20, তাহলে 5x ইকুয়াল কত লেখা যায়? 60। তাহলে x ইকুয়াল কত লেখা যায়? 5 12 60, 12। তার মানে বড় অংশ কত আসছে? 12। তাহলে ছোট অংশ কত হবে? জাস্ট এখানে 12 বসাই দেন, x এর মানটা বসাই দেন, তাহলে কত আসবে? 3 4 12, 4 2 8। তার মানে ছোট অংশ কত? 8, আর বড় অংশ হচ্ছে 12। এই হচ্ছে টোটাল 20 ফুট। বুঝতে পারছেন? এই x এর মান 12, x মানে কি ধরছিলাম? x হচ্ছে বড় অংশ, ঠিক আছে? আচ্ছা, দেখুন অনুপাতের একটা অঙ্ক, ক খ গ এর বেতনের অনুপাত হচ্ছে এত, 7 5 3। খ গ অপেক্ষা 222 টাকা বেশি পাইছে। ভালো করে দেখেন অনুপাতটা কত? 7 5 3, তাই না? তাদের সাথে কত গুণ করতে হবে? আমি ধরে নিলাম x গুণ করতে হবে। 7 এর সাথে x, 5 এর সাথে x, 3 এর সাথে x, এইটা হচ্ছে তাদের টোটাল বেতন। কিন্তু বলছে খ গ অপেক্ষা হচ্ছে 222 টাকা বেশি। এইটা হচ্ছে আমার ক্ষয়ের বেতন, এইটা হচ্ছে আমার গয়ের বেতন। কত টাকা বেশি? 222 টাকা বেশি, ঠিক আছে? তাহলে 2x সমান কত লেখা যায়? 222। x ইকুয়াল কত লেখা যায়? 100। হ্যাঁ, 2 ভাগ দিলে কত হবে? 111 হবে, তাই না? তাই তো, 111ই তো হওয়ার কথা, 111 হবে x। তার মানে x এর মান কত পাইছি? 111। তাহলে এইখানে জাস্ট x এর মান বসায় দেন, তাহলে তো আপনার হচ্ছে কয়ের বেতন চলে আসবে। ক কত ছিল? ক ছিল হচ্ছে 7x, তাহলে 7 এর সাথে 111 গুণ করে দেন, কত আসবে? 777। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার ক, এটা হচ্ছে আমার খ, এটা হচ্ছে আমার গ। আমাকে বলে দিয়েছিল যে খ আর গ এর পার্থক্য কত? 222। এই যে খ আর গ এর পার্থক্য 222, x এর মান বের করে দিলাম, এখানে x এর মানটা বসায় দিলাম, আমার আনসারটা চলে আসলো। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সেন্টিমিটার। খুবই ইজি। এই যে আপনার মনে করেন সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে আপনার সমকোণ, মানে হচ্ছে 180 ডিগ্রি, হ্যাঁ, এটা হচ্ছে আপনার সমকোণ 90 ডিগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে আপনার সমকোণ। বলছে কি সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সেন্টিমিটার। এখন আপনাকে বলছে অতিভুজ কত? আপনি অতিভুজ সমান কি জানেন? অতি স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, তাই না? তাই না বলেন? লম্ব কত? 3 স্কয়ার 4 স্কয়ার, কত হবে এখানে? 25। 25 কার মান আছে? অতি স্কয়ারের, তাহলে অতি সমান কত আসবে? 5, তাই না? বুঝতে পারছেন?
এই ছিল হচ্ছে আমাদের 2018 সালের গণিত অংশের সমাধান। আমি শর্টকাট দিয়ে বা যেভাবে যেটা প্রয়োজন হয় এভাবে আমি ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে। হোপফুলি ক্লাসটা ভালো করে এনজয় করতে পারছেন, বুঝতে পারছেন। আমি যে কথাটা বারবার বলছি, বিগত 10 বছরের প্রশ্ন আপনি যদি ভালো করে বুঝে সলভ করতে পারেন, আপনাকে ম্যাথ নিয়ে আর চিন্তা করতে হবে না, ঠিক আছে। এবং আমাদের টার্গেট এটাই, আপনাদেরকে ফ্রিতে 10 বছরের প্রশ্ন সমাধান করে দিয়ে দেওয়া। শেষমেশ যে কথাটা বলতে চাই, আমাদের প্রাইমারি একটা গোছানো সুন্দর সাজেশন আছে, শিক্ষক নিবন্ধনের সুন্দর গোছানো সাজেশন আছে, খাদ্য অধিদপ্তরের সুন্দর গোছানো সাজেশন আছে। যারা হচ্ছে আমাদের শর্ট সাজেশনটা নিতে চান, সুপার শর্ট সাজেশনটা আমাদের পেজে ইনবক্স করবেন। আমরা হচ্ছে সুপার শর্ট সাজেশনটা দিচ্ছি মাত্র 100 টাকায়, পিডিএফ ফাইল, ঠিক আছে। আপনাকে কোনো কিছুই করতে হবে না, জাস্ট টাকা পাঠানোর পরেই সাথে সাথে পিডিএফ ফাইলটা আপনি গুগল ড্রাইভে অথবা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।